এই যে যারা আমার ভিডিও দেখে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করে না, আল্লাহ তারা যেন তাদের মোবাইলের লক ভুলে যায়, তাদের মোবাইলের ব্যাটারি যেন ফুলে যায়, তাদের চার্জার যেন নষ্ট হয়ে যায়, তাদের হেডফোনের তার যেন ছিঁড়ে যায়। এখনো যাওনি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আয়াত বুড়াকে নিয়ে ছাদে চলে আসলাম। আর আয়াত বুড়া মানুষ কীভাবে লাঠি ধরে হাঁটে সে অ্যাক্টিংটা করে দেখাচ্ছে, এতটা দুষ্টুমি। আমাকে বলছিল আমি যেন আমার মোবাইলটা ওকে দিই, আর চট্টগ্রামের ভাষায় বলছিল, এত হাসি আসছিল, ভালো করে বলতেও জানে না, আদো আদো করে, এত সুন্দর লাগছিল। তো যা হোক, মা ছেলে কিছুক্ষণ মজা করছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম। আমার ছাদ বাগানের অবস্থা ভীষণ মুমূর্ষ, যেহেতু ইদানিং রমজান চলছে আর দেখা যায় কি আসরের পরে তো খুবই হুলস্থুল অবস্থা, রান্নাঘরে কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, রান্নাবান্না ইফতারির কাজ। তো সে সময় তো উঠা হয় না, আর সকালে যখন ছাদে পানি দিতে যাই একটু রুটটা করা হয়ে যায়। তারপরে তো আমি ভোরে ভোরে উঠি, অন্যান্য রোজাদারদের মতো বেলা করে উঠা আমার পক্ষে সম্ভব হয় না। আমি তো ভোরে ভোরেই উঠে যাই। তো যা হোক, আমি ছাদে হাঁটাহাঁটি করছিলাম, কিছু সুন্দর সুন্দর কিউট কিউট ফুল দেখছিলাম। এগুলো দেখতে সরিষা ফুলের মতো হলেও আসলে এগুলো হচ্ছে কপি শাকের ফুল, হলুদ হলুদগুলো। আর এদিকে মূলা গাছের ফুল, কালারগুলো এত সুন্দর, একদম সফট একটা কালার। আর বিভিন্ন শাকের ফুল দেখছিলাম ঘুরে ঘুরে। আর আয়াতকে বলছিলাম মানে এটার ফুল, ওইটার ফুল। ও দেখে দেখে একদম খুব আগ্রহ নিয়ে দেখছিল। এই বাচ্চাটার সাথে যতক্ষণ আমি থাকি চুপচাপ থাকা সম্ভব না, ও একটু আমার মতো ঘন কথা বলে। তো বরবটি গাছে আগে রোপণ করলে কত বরবটি ধরতো, এখন কিন্তু গোবর সার কিছুই দেওয়া হচ্ছে না, গাছগুলো একদম মরমর হয়ে আছে। রমজানের পর দেখা যাক, হয়তো বা ভালো করে আবার গাছের যত্ন করব। আমার ঘরের ভাড়াটিকে বলেছিলাম বেশ কিছু গোবর এনে দিতে, কেন জানি ফাঁকি মারলো আর কি, এনে দিল না। তো বেগুন গাছে অনেক বেগুন ধরেছে, কিন্তু সব কিছু ছোট ছোট, মানে যেহেতু মাটিতে শক্তি পাচ্ছে না, তো গাছগুলোও বড় হচ্ছে না, ফল ফলাদিও একটু দুর্বল দুর্বল। তো হেঁটে হেঁটে দেখছিলাম, তারপরও দুর্বল হলেও নিজের বাগানের সবজি শাকসবজি এগুলো তো একটু মায়া লাগবেই। হেঁটে হেঁটে দেখছিলাম আর আয়াতের সাথে বকর বকর করছিলাম, মা ছেলে দুজনে মিলে। সময়টা কিন্তু ভালোই কাটে। সকালবেলা একটু ছাদে উঠে হাঁটাহাঁটি না করলে আমার ভালো লাগে না। মাঝে মাঝে মিস হয়ে যায়, সময়ে কাজে মিলাতে পারি না। আর মাঝে মাঝে উঠা হয় আর কি। তো এই তো বরবটিগুলো কেমন হয়ে আছে, একদম চিকন চিকন। তবে ধরেছে মাশাআল্লাহ, ভালোই, খারাপ না। যেহেতু মাটিতে শক্তি নেই সেই তুলনায় ভালোই ধরেছে। পানিও কিন্তু একটু অনিয়ম করে দেওয়া হচ্ছে। তো সব দিকে একটু হাঁটাহাঁটি করলাম। ছাদটা কিন্তু ঝাড়ু দিলেও পরিষ্কার থাকে না, পাতা পড়তেই থাকে। তো সবকিছু দেখছিলাম, দেখাশোনা করে নিচে চলে যাব। কাজ আছে অনেক, জমানো কাজ। এদিকে লেবু গাছে কিন্তু অনেক ফুল এসেছে, অনেক কলি। লেবু ধরবে কম, এই অবস্থা। অযত্ন হলে করলে যা হয় আরকি। তো গতকালকে বেশ কিছু মুদি বাজার করা হয়েছিল। দেখা যাচ্ছে কি এগুলো গোছানো হয়নি, কারণ ইফতারির তাড়াহুড়োয় ছিলাম। তো আজকে ভাবলাম সকালে ১ম কাজ যেগুলো করি, ধরা বাঁধা কাজ থাকে, সেগুলোর ভিতরে এই কাজটাও সেরে ফেলবো। কারণ এগুলো গোছাতে কিন্তু অনেক সময় লাগবে। তো এগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। অন্যদিকে আমার পাশে বসে আয়াত আ খেজুরগুলো ডাঁটি থেকে আলাদা করে নিচ্ছে। একদম গাছ পাকনা খেজুর, ডাঁটিসহ লাগানো আছে। ওই কাজটা খুব পছন্দ নিয়ে করছে। আর এই কাজে আমাকে, এগুলো গোছানোর কাজে আলিফ, আজান, আয়াত ৩ জনে কিন্তু সমান সহযোগিতা করেছে আরকি। তো এই তো কাজ কিছু সারলাম, আরও কিছু বাকি। এদিকে আসলাম পাখির খাঁচা পরিষ্কার করতে। আর আপনাদেরকে আমার ঘরের নতুন অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমার আলিফ, আজান, আয়াত দাদা হয়েছে। দাদা মানে আমি যে ২ টা পাখি আপনাদেরকে আগে ভিডিওতে শেয়ার করেছি, সেই ২ টা পাখি ডিম পেড়েছে। অনেকগুলো, ১৭ টার মতো ডিম পেড়েছে ধাপে ধাপে। প্রতিটা ডিম নষ্ট হতে হতে আলহামদুলিল্লাহ ৩ টা পাখির বাচ্চা বেঁচে আছে। তো এগুলো হচ্ছে সেই পাখির বাচ্চা। এগুলো ছোট থাকতে আমি দেখাইনি। এখন একটু বড় হয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে পাতিলের উপর যেটা বসে আছে সেটা মা পাখি, আর ওই পাশে যেটা চলে গেল সেটা বাবা পাখি। আর এখন যেটা খাবার খাচ্ছে সেটা হচ্ছে বড় বাচ্চাটা। তো আলিফ আজান এই পাখিগুলোকে বলে যে এগুলো হচ্ছে আলিফ আজান। ওরা ৩ ভাই। এগুলো মেয়ে পাখি কি ছেলে পাখি আমরা তো চিনি না। বললাম ৩ ভাই। আয়াত তো পাখিগুলোকে ডাকে আজান, আয়াত, আলিফ, নিজে এভাবে করে ভাইদের নাম ধরে ধরে পাখিদেরকে ডাকে। তো এইদিকে দেখাচ্ছে আমার আয়াত চোরার কাণ্ড। এই স্বভাবটা না ও আমারটা পেয়েছে। আর আমি একবার ফেসবুকেও দেখেছি অনেকে নাকি এভাবে করে দাঁত দিয়ে দিয়ে নারকেল খায়। একটা নারকেলের ছবি দিয়ে এরকম করে একজনে শেয়ার করেছিল। হঠাৎ আমার ছোটবেলার কথা মনে পড়েছে। ছোটবেলা বলে লাভ নেই। সত্যি কথা বলতে কি, আমি এখনো এভাবে করে মাঝে মাঝে খেয়ে ফেলি। তো এই স্বভাবটা আয়াত পেয়েছে, আয়াতও খায়। তো যা হোক, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
অন্যদিকে আমি বেশ কিছু বেগুন কেটে রেখেছি, এগুলো দিয়ে খাট্টা বেগুন রান্না করব। মানে বেগুনের আচার বা বেগুনের টক বা খাট্টা বেগুন যে যেটা বলে। এটা আমি কিন্তু রেসিপি আকারে অনেক আগে আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি, চাইলে দেখে আসতে পারেন। আর বাকি বেগুন এগুলোকে এমনিতে একটু ভাজা করব চালের গুঁড়া দিয়ে, আমি সাহারিতে খাবো। তো এদিকে খাট্টা বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে আধা ভাজা করে নিব। আসলে কিছু কাজ একটু 11টা 12টার দিকে করে গুছিয়ে রাখলে ইফতারের আগে যেহেতু রান্না করি তখন আর কষ্ট কম হয়। তো কোন দিক থেকে কি ঝামেলা চলে আসে নতুন করে বলতে পারি না। আর দেখা যায় কি ইফতারের পরে ভীষণ খারাপ লাগে। তো সেজন্য রান্নাগুলো একটু আগে সেরে রাখতে চাই। আর এগুলো তো খাওয়া হবে না। আসলে এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিব। যখন গরুর মাংস বা মুরগির মাংস করা হয় তখন আলিফ একটু খেতে পছন্দ করে। আমার জামাই আয়াতেরা পছন্দ করে। আজান তো ছুঁয়েও দেখবে না। আমিও খাই মাঝে, মাঝে। তবে যেহেতু আমার অ্যাসিডিটির সমস্যা আছে আমি খুব একটা খেতে পারি না। তো এই তো অন্যদিকে হেব্বি দোয়াপালা, একদম পাহাড় সমান দোয়াপালা বেসিনে জমে আছে। এগুলো সব ধুতে হবে। তো যারা আমার ভিডিও আজকে এখনো ছোট একটা লাইক দিয়ে দেখতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। আর যারা শুরু থেকেই লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে 1 সপ্তাহ ধরে আমি ঘুমোতে পারছিলাম না এই অসহ্য জানোয়ার এটার আওয়াজে। আসলে বলে ব্যাককেলের মতো কাজ যাকে বলে আর কি, এটা আমি ব্যাককেলামই বলবো। সারাদিন কাজ করুক এটার আমার কোনো সমস্যা নেই, কারণ এটা প্রচণ্ড আওয়াজ দেয়। রাতের বেলা যে কোনো কিছুর শব্দ অনেক বেশি শোনা যায়, যেমন সামান্য ঘড়ির কাঁটা টিকটিক করে এই আওয়াজটা কিন্তু অনেক শোনা যায়, দিনের বেলা শোনা যায় না। এরকম রাতের নিস্তব্ধতা অন্যান্য আওয়াজগুলোকে বাড়িয়ে দেয়। তো এই জানোয়ার এটার আওয়াজ কিন্তু অনেক বেশি। তো দেখা যায় কি তারাবি নামাজের পর এটাকে বিলের মধ্যে নামিয়ে দিবে, তারপর এটা সাহারির আগ পর্যন্ত এটাতে চালাতে থাকবে, বিলের এখানে হুলস্থুল কাণ্ড চলতে থাকবে। আর আমার ঘর একদম বিলের সাথে লাগানো, আমি জানলা দিয়ে ভিডিও করছি দেখে তো বুঝতে পারছেন কতটা লাগানো। তো পুরো রাত এটার গর্জন, এটার কাঁপুনিতে আমরা এক ফোঁটা ঘুমাতে পারি না, কী যে খারাপ লাগে। ওদিকে সাহেরির জন্য উঠে যাওয়ার পরে আমার আর রাতে ঘুম হয় না। তো এটার আওয়াজে সারা রাত জেগে থাকি, কী যে খারাপ লাগছে। গত 1 সপ্তাহ ধরে কন্টিনিউ অবস্থা। আরে বাবা, কাজ করলে অন্ততপক্ষে সকাল 10টা থেকে সারাদিন করুক, কোনো সমস্যা নেই। রাতের বেলা এটা এমন অবস্থা করে, আবার দিনের বেলা করে। দিনের বেলা আমার কোনো সমস্যা নেই, রাতে করে। দেখা যাচ্ছে কি আমার শিং গাছ টিং গাছ এগুলো সবগুলোকে লন্ডভন্ড করে দিয়েছে। তো যাই হোক, সেগুলো কোনো ব্যাপার না, কাজ তো করবে, এটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু রাতের বেলা কেন, তাও আবার রমজানের দিনে, এটা খুবই অসহ্যকর ছিল। তো যা হোক, আমি একটু আমার কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। সুখ দুঃখ সব কিছু তো শেয়ার করি। তো বাজারের মধ্যে ট্যাঙের প্যাকেট ছিল, কিন্তু আমার বাচ্চারা ঘরে বানানো ট্যাংটা বেশি পছন্দ করে। তো সেজন্য ভাবলাম ওদের জন্য ট্যাঙের গুঁড়িটা বানিয়ে নিই। 1 প্যাকেট, কিন্তু 1 প্যাকেট গ্লুকোজ দিয়ে বানিয়ে ফেলেছি, সেটা খাওয়া হয়েছে। সেটা আমি বেলের ফ্লেভারের বানিয়েছিলাম, এবার বানাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের। এর পরের বার ওরা বলে রেখেছে এর পরের বার যেন আমি ওদেরকে অরেঞ্জ ফ্লেভারটা বানিয়ে দিই। যেটা বাজার থেকে আনিয়েছি সেটা অরেঞ্জ ফ্লেভারের। এখন বানাচ্ছি আরেকটা আর কি। তো এটা বানিয়ে নিচ্ছি, আর আমি একটু দেখিয়ে দিচ্ছি। মূলত এটা বানাচ্ছে আজান। তো ইমালশন যেটার ফ্লেভার চান সেটার ইমালশনটা দিয়ে দিবেন, আর একটু ফুড কালার দিয়ে তারপর চিনি আর গ্লুকোজ দিতে হবে আর কি। তো দিয়ে এগুলো বানিয়ে ফেলছি। আর এটা কিন্তু খেতে মনে অস্বস্তিটা লাগে না। নিজের হাতে বানানো জিনিস কিন্তু সবসময় খেতে ভালো লাগে, একটা স্বস্তিটা পাওয়া যায়। বাচ্চাদেরকে দিতেও আমার কাছে অস্বস্তিটা লাগে না। তো অন্যদিকে কিন্তু আমি রান্নাবান্নাটা করেই ফেলছি। রান্নাবান্না করে ফেললে ইফতারের সময় আর বেশি একটা ভয় লাগে না, ঝামেলা লাগে না। ইফতার পর একটু রেস্ট করা যায় 30 মিনিটের মতো, এই আর কি। তো এদিকে 3টা মাছ ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে মাছের ভর্তা বানাবো। আলিফ বলছিল মাছের ভর্তা খাবে, এগুলো দিয়ে মাছের ভর্তা বানাবো। এগুলো জাস্ট একটু ফ্রাই করে রেখে দিব আর কি, বানাবো ইফতারের পরে ভর্তাটা, না হলে ভালো লাগবে না এত আগে বানিয়ে ফেললে। এদিকে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। বাচ্চাদের জন্য সাহারিতে এই একটা হলেই হয়, ওরা আর বেশি কিছু চায় না। তো আরও টুকটাক কিছু রান্না করব। তো এদিকে মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি। আমার ঘরে আয়াত আর আমার জামাই দুজনই মুরগির পা খুবই পছন্দ করে, আর কেউ খায় না। তো দুজন যেহেতু পছন্দ করে ভাবলাম ওদের জন্য দিই। তো এই তো এবার কষানি দিয়ে একদম শেষের দিকে করে আলুটা দিয়ে দিব যখন 70% হয়ে যাবে। অন্যদিকে ছোলাটাও আজকে একটু আর্লি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়েছি, একটু সোডা দিয়েছি, এতে করে না একদম 5 মিনিটও লাগবে না, এটা সিদ্ধ হয়ে যাবে।
তো এই যদি সোডা দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই আলুগুলো টুকরা করে দেওয়া যাবে না, কারণ এমনিতে যদি সোডা না দিই তাহলে আলু পিস করে দেওয়া যায়। সোডা দিলে আলুটা গোটা গোটা দিলে ভালো, আলুর ভিতরে আর সোডার গন্ধটা ঢুকবে না, খাওয়ার সোডা। তো যা হোক, এদিকে আমি কাঁচামরিচ বাছতে বসে গেলাম, অন্যদিকে আয়াতকে পড়তে বসিয়ে দিয়েছি। একেবারে আসর আজান দিলে উঠবো, কাজ সেরে তারপর ইফতারি বানাতে ঢুকবো। তো এতক্ষণ সময় ধরে যারা আমার ভিডিও দেখেছেন, আমার ভিডিও যদি ভালো লাগে, পরবর্তী নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তী আমি নতুন রেসিপি দিলে পেয়ে যাবেন। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।